প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজ হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ যে চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম সেই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে। তোমরা বরাবরের মতো হাতে কাগজ কলম নিয়ে ক্যালকুলেটর লাগবে, তো ক্যালকুলেটর, কাগজ, কলম একটু রেডি করে নিয়ে বসো, তাহলে আমরা খুব সুন্দর করে আজকের ক্লাসটি উপভোগ করতে পারবো, প্রয়োজনীয় কাজটি করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি বলি যে প্রাপ্য হিসাব কি, এ নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। প্রাপ্য হিসাব নিয়ে আমরা কথা বলেছি যে আমি যার কাছে টাকা পাবো সে আমার প্রাপ্য হিসাব। তো এই প্রাপ্য হিসাবের কাছ থেকে আমরা যে অর্থ পাবো সে পরিপূর্ণ অর্থ সর্বদা আদায় হয় না। কিছু টাকা কোনো না কোনো কারণে অনাদায়ী থেকে যায়। তো যে পরিমাণ অর্থ অনাদায়ী থেকে যায় সে অনাদায়ী অর্থের পরিমাণকে আমরা বলি অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনা একটি ক্ষতি বা খরচ। তো নিশ্চিতভাবে যে পরিমাণ অর্থ প্রাপ্য হিসাবের নিকট থেকে আদায় করা সম্ভব নয় তাকে আমরা কি বলি? অনাদায়ী পাওনা বলি। এই অনাদায়ী পাওনা হিসাব রাখার জন্য, হিসাব রক্ষণ কার্যক্রম সম্পন্ন করার জন্য আমরা কিছু পদ্ধতি ব্যবহার করে থাকি। তো যে পদ্ধতি ব্যবহার করে থাকি সেই পদ্ধতিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো যে সনাতন পদ্ধতি বা সরাসরি প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া পদ্ধতি। তো কেউ কেউ এটাকে বলে প্রত্যক্ষ পদ্ধতি। তো কি? সরাসরি প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি। তো কি পদ্ধতি আসলে এটি? যে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার জন্য যে পদ্ধতি। তাহলে আমরা টাইটেলটা উপরে লিখে নিচ্ছি, অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার পদ্ধতি। এই অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার পদ্ধতি নিয়ে আমরা কথা বলছিলাম। এই অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার জন্য দুটি পদ্ধতি ব্যবহার করে থাকি আমরা। কয়টি পদ্ধতি ব্যবহার করে থাকি? দুটি পদ্ধতি ব্যবহার করে থাকি। একটি হলো সরাসরি প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি। তো এই হিসাব পদ্ধতিতে, এই পদ্ধতিতে কি করি আমরা? অনাদায়ী পাওনা যে পরিমাণ টাকাকে আমরা বলবো সেই অনাদায়ী পাওনা টাকা সরাসরি প্রাপ্য হিসাব থেকে মাইনাস করে দেওয়া হয়। অর্থাৎ অনাদায়ী পাওনার জন্য প্রাপ্য হিসাব হ্রাস পায়। আরেকটি পদ্ধতি আছে যাকে আমরা বলি সঞ্চিতি পদ্ধতি। কেউ বলে ভাতা পদ্ধতি, কেউ বলে ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। তো কি হলো? এখানে আমরা তিনটি নাম দেখতে পেলাম। একটি হলো সঞ্চিতি পদ্ধতি, আরেকটি হলো ভাতা পদ্ধতি, আরেকটি হলো ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। তো এই অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার জন্য
আমরা এখন এই 2 নম্বরের যে পদ্ধতিটি দেখতে পাচ্ছি, এখানে অনাদায়ী পাওনার জন্য কিছু টাকা সঞ্চয় করা হয়, রিজার্ভ করা হয়, সঞ্চিতি তৈরি করা হয়, অ্যালাউন্স তৈরি করা হয়। যে অনাদায়ী পাওনার জন্য যে ক্ষতি হয় সে ক্ষতিকে ফেস করার লক্ষ্যে, ক্ষতিকে মোকাবেলা করার জন্য কি করা হয়? ক্ষতি মোকাবেলা করার জন্য প্রতি বছর একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কোম্পানি সঞ্চিতি হিসাবে সংরক্ষণ করে থাকে। তো এই যে সঞ্চিতি হিসাবে সংরক্ষণ করে থাকে তাকে আমরা বলছি যে এই সঞ্চিতির মাধ্যমে যে হিসাব করা হবে সেটি হলো সঞ্চিতি পদ্ধতি, বা এটাকে বলা হয় অ্যালাউন্স রাখা, ভাতা সৃষ্টি করা। অনাদায়ী পাওনার জন্য কিছু টাকা অ্যালাউন্স হিসেবে সংরক্ষণ করা, সেটি ভাতা পদ্ধতি বা অ্যালাউন্স পদ্ধতি। আর এটি যেহেতু মানে ফিউচারের জন্য করা হয়, যে প্রতি বছরই এরকম অনাদায়ী পাওনা হয়, সো প্রতি বছরই ক্ষতি হয়, খরচ হয় এই খাতে, সো প্রতি বছরই প্রফিটের একটা অংশকে আমরা রিজার্ভ রাখবো। সো এই যে ভবিষ্যতের জন্য একটা ব্যবস্থা করা, সেজন্য এটাকে বলা হয়, কেউ কেউ বলেন কি ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। আসলে এই 3টি নাম এখানে রয়েছে, কাজ কিন্তু একটি। তো আমরা এখন এই পদ্ধতি দুটো নিয়ে ডিটেলস কথা বলবো, যে কিভাবে আমরা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করব। তো অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার জন্য আমরা যে দুটো পদ্ধতির নাম জানলাম, প্রথম পদ্ধতি নিয়ে আমি এখন তোমাদের সামনে কথা বলতে চাই। এই যে পদ্ধতিটি আমরা দেখতে পেয়েছি এখানে, হ্যাঁ, এখানে এই যে পদ্ধতিটি দেখতে পেয়েছি, যে সরাসরি প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া পদ্ধতি বা প্রত্যক্ষ পদ্ধতি, এই পদ্ধতিতে কিভাবে আমরা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করব সে সম্পর্কে আমি এখন আলোচনা করতে চাই। এখানে অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার জন্য প্রথমে যে জাবেদাটি করতে হবে তাকে আমরা বলবো যে অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা অবলোপন বাবদ জাবেদা। এখানে জাবেদা হবে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কখন এই জাবেদাটি করতে হবে? যদি প্রশ্নে বলা থাকে যে অনাদায়ী পাওনা বাবদ 1000 টাকা অবলোপন করো, তাহলে অনাদায়ী পাওনা বাবদ যদি আমি অবলোপন করতে যাই তাহলে এই জাবেদাটি করতে হবে, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। যদি বলা হয় অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে, তাহলেও এই জাবেদাটি হবে। মনে রাখতে হবে পদ্ধতি কিন্তু এটি, এই পদ্ধতিতে, এই সরাসরি বাদ দেওয়া পদ্ধতিতে। তো আমাদের বক্তব্য হতে পারে যে বাদ দেওয়া পদ্ধতিতে হলে এরকম হবে কেন? কারণ হলো এখানে প্রাপ্য হিসাব যদি ক্রেডিট করা হয়, প্রাপ্য হিসাব ক্রেডিট করা হলে অনাদায়ী পাওনার কারণে প্রাপ্য হিসাব হ্রাস পায়। যদি অনাদায়ী পাওনার কারণে প্রাপ্য হিসাব হ্রাস পায় তাহলে প্রাপ্য হিসাব ক্রেডিট করা হলে সরাসরি প্রাপ্য হিসাব কমে যাবে। তো
প্রাপ্য হিসাব কমে যাওয়া মানে প্রাপ্য হিসাব থেকে অনাদায়ী পাওনাটা বাদ দেওয়া হলো, সেজন্য এটাকে বলা হয় সরাসরি প্রাপ্য হিসাব থেকে বাদ দেওয়া পদ্ধতি, অথবা প্রত্যক্ষ পদ্ধতি, মানে ডিরেক্টলি মাইনাস হয়ে গেল। প্রাপ্য হিসাব থেকে এই টাকাটা কি হলো, বাদ চলে গেল, মাইনাস হয়ে গেল। তাহলে অনাদায়ী পাওনা বাবদ টাকা প্রাপ্য হিসাব থেকে কি হচ্ছে, বাদ যাচ্ছে। তো এই পদ্ধতিতে এই প্রথম এই জাবেদাটি করতে হবে, তারপর আরেকটি জাবেদা করতে হবে। সেটি কি, সেটি আমি এখন তোমাদেরকে দেখাচ্ছি। এটি হলো খ, অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করার জাবেদা। অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করার জাবেদা। এখানে কি জাবেদা হবে, এখানে হবে আয় সারাংশ হিসাব ডেবিট অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করার জন্য জাবেদা হবে কি, আয় সারাংশ হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। তো এখন প্রশ্ন হলো, এই যে আয় সারাংশ হিসাব এটি কেন ডেবিট হলো, আর এই অনাদায়ী পাওনা হিসাব এটা কেন ক্রেডিট হলো? আমরা মনে রাখবো যে আয় সারাংশ হিসাব মানে যদি বিশদ আয় বিবরণী আমরা করি, সেই বিশদ আয় বিবরণীর খরচ যদি হিসাবভুক্ত করা হয়, খরচ হিসাবভুক্ত করা হলে আয় সারাংশ হিসাবকে ডেবিট করতে হয়। যদি বিশদ আয় বিবরণীর আয় হিসাবভুক্ত করা হয়, তাহলে আয় সারাংশ হিসাবকে ক্রেডিট করতে হয়। তো অনাদায়ী পাওনা হলো আমার ব্যয় বা খরচ, অনাদায়ী পাওনাটা আমার খরচ। যেহেতু অনাদায়ী পাওনাটা আমার খরচ, খরচ হিসাবভুক্ত করার জন্য আমি এখানে আয় সারাংশ হিসাবকে ডেবিট করছি। তো আয় সারাংশ হিসাব হবে ডেবিট। আর যে কোনো খরচ হিসাবভুক্ত করার বেলায় যদি আয় সারাংশ হিসাবকে ডেবিট করা হয়, তাহলে খরচের যে আইটেমটি ছিল সেটি হিসাব থেকে বন্ধ হয়ে যাবে। যেহেতু হিসাব থেকে এটি বন্ধ হবে, সো অনাদায়ী পাওনা হিসাব হবে ক্রেডিট, খরচ হবে ক্রেডিট। এনি কাইন্ডস অফ এক্সপেন্স বা খরচ, অনাদায়ী পাওনা হোক, বেতন খরচ হোক, অবচয় খরচ হোক, যে কোনো খরচ হোক, হিসাব এই খরচের হিসাব বন্ধ করার জন্য জাবেদা হয় কি, আয় সারাংশ হিসাব ডেবিট, আর সংশ্লিষ্ট খরচটা হবে ক্রেডিট। যদি অবচয় হয় তাহলে আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। তাহলে যে কোনো খরচ হিসাব বন্ধ করার জন্য এই জাবেদাটি করতে হবে, আয় সারাংশ হিসাব ডেবিট আর সংশ্লিষ্ট যে খরচ সেটি হবে ক্রেডিট। সো অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করার জন্য আমরা এই জাবেদাটি করব। এইখানে একটি বিষয় মনে রাখতে হবে যে এখানে যে টাকার পরিমাণটি আসবে, এই টাকার পরিমাণটি কত হবে, এই টাকার পরিমাণটি কিন্তু আমাদের নির্ণয় করে নিতে হবে। এই টাকার পরিমাণটি কিভাবে নির্ণয় করব আমরা, আমি এই ক্ষেত্রে একটি নোট দিতে চাই। হ্যাঁ, সে কেমন একটু লক্ষ্য করি। এখানে নিচে লিখি নোটটি, যে আমি যে টাকাটি এখানে বসাবো এই টাকাটা কত হবে, এটি আমরা কিভাবে নির্ণয় করব।
আমরা এখানে আমি সংক্ষেপে লিখছি অনাদায়ী পাওনা যে পরিমাণ টাকা হবে সেটি প্লাস আমরা অলিখিত অনাদায়ী পাওনা প্লাস নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি এই সবগুলো যোগ করব আমরা সেখান থেকে মাইনাস করব অনাদায়ী এখান থেকে মাইনাস করব পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। তাহলে অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই তিনটি আইটেম যোগ করার পরে যে অ্যামাউন্ট হবে তা থেকে আমি পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি মাইনাস করে দিব। যে টাকাটা বের হবে সেই পরিমাণ টাকা আমার এখানে আসবে। এখন এখানে কিন্তু দুই ধরনের অ্যামাউন্ট বের হয়, একটি হলো ধনাত্মক অ্যামাউন্ট, একটি হলো ঋণাত্মক অ্যামাউন্ট। অর্থাৎ এখানে অনাদায়ী পাওনা, অলিখিত অনাদায়ী পাওনা আর নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই তিনটি আইটেম যোগ করার পরে যে টাকা হবে তার যে পরিমাণ আমরা ধরে নিচ্ছি তার সব মিলিয়ে সম্মিলিত পরিমাণ হলো আমার 1000 টাকা। তো সম্মিলিত যদি 1000 টাকা হয়, এই তিনটির যোগফল, এই তিনটি আইটেমের যোগফল যদি 1000 হয়, তার থেকে আমি মাইনাস করব পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। তো পুরাতন সঞ্চিতি আমি মাইনাস করে দিলাম, সে এটা 800 টাকা। তো পুরাতন অ্যামাউন্ট যদি 800 টাকা হয়, এটা মাইনাস করলে কত থাকবে? 200 টাকা থাকবে। এই 200 টাকা হলো আমার অনাদায়ী পাওনা খাতে খরচ। এই টাকাটা আমার এই ঘরে আসবে, এখানে আসবে, এই জাবেদায় আসবে। এইখানটায় এখন এই 200 টাকা এখানে বসবে, এখানে এই 200 টাকা বসবে। তাহলে এই যে 200 টাকা আমি বসালাম, এই 200 টাকা আমার এখানে আসলো। অনাদায়ী পাওনা খাতে আমার এটি খরচ হয়ে এখানে বসলো। এখন আরেকটি প্রশ্ন এই জায়গায় সৃষ্টি হয়, সেটি হলো যদি এমন হয় যে এখানে এই পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি 800 টাকার জায়গায় যদি এখানে 1800 টাকা হয়, তাহলে কি হবে? এখানে আমরা ধরে নিলাম পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি আছে কত? 1800 টাকা। আর তিনটা আইটেম যোগ করার পর এখানে হলো 1000 টাকা। তাহলে আমার এখানে যে রেজাল্টটা আসবে সেটি কিন্তু ঋণাত্মক অ্যামাউন্ট আসবে। অর্থাৎ এখানে 800 টাকা আসবে, এটি মাইনাস ফিগার। দেখি মাইনাস ফিগার, এই যে মাইনাস ফিগার হয়ে 800 টাকা বসলো, এই 800 টাকা এখন আমাকে কি করতে হবে? এই জাবেদায় নিয়ে আসতে হবে। আমি যদি এখানে এই জাবেদার মধ্যে এখন 800 টাকা এখানে বসাই, তাহলে হবে না। কেন হবে না? সরি, এই যে 800 টাকা, এটি একটি নেগেটিভ ব্যালেন্স বা মাইনাস ফিগার। এটি এখানে আসা মানে এটি খরচ হিসাবে হিসাবভুক্ত করা। আসলে এই 800 টাকা কিন্তু খরচ না, এটি পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতির একটা অংশ। এই 800 টাকা হলো কি? পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতির একটি অংশ। আর পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি কি? প্রফিটের একটা অংশ। আমরা মনে রাখবো সঞ্চিতিগুলো মুনাফার একটি অংশ থেকে পৃথক করে রাখা হয়। তো
পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি, এই যে 800 টাকা আছে এটি কিন্তু মুনাফারই একটা অংশ, অর্থাৎ এটি আয়। যদি এটি আয় হয় তাহলে আমাকে এখন এই জাবেদাটি কি করতে হবে? উল্টো করতে হবে। জাবেদাটি উল্টো করতে হবে। সেটি কেমন? আমরা এখন এই আয় সারাংশ হিসাবকে করব ক্রেডিট, আর এই অনাদায়ী পাওনা হিসাবকে করব ডেবিট। ঠিক আছে? আর অনাদায়ী পাওনা হিসাবকে করব ডেবিট, আর আয় সারাংশ হিসাবকে করব ক্রেডিট। তো এখানে যেটি হয় সেটি হলো অনাদায়ী পাওনা হিসাব না হয়ে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব হবে, কারণ আমার এখানে সঞ্চিতির পরিমাণ বেশি আছে। তো অনাদায়ী পাওনার সঞ্চিতির পরিমাণ বেশি আছে, এটা ক্রেডিট ব্যালেন্স, এটাকে হ্রাস করতে হবে, কমাইতে হবে, সেজন্য এখানে অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট করতে হবে। আর এখানে অ্যামাউন্টটা হয়ে যাবে কত? 800 টাকা। এখানে 800 টাকা হবে। তাহলে কি হলো? যদি আমার এরকম ক্রেডিট ব্যালেন্স হয় তাহলে আমি অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাবকে ডেবিট করে দিব, আয় সারাংশ হিসাবকে ক্রেডিট করে দিব। ঠিক আছে? আর যদি ডেবিট ব্যালেন্স হয় তখন আমার অনাদায়ী পাওনা হিসাব থাকবে এখানে, এই খরচ ছিল, খরচটাকে বন্ধ করার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখেছি দুটো জাবেদা করতে হবে। এই যে দুটো জাবেদা আমরা এখানে করলাম, এই দুটো জাবেদার মাধ্যমে আমরা কি করেছি? অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করেছে। আর বিশেষ করে এখানে আমরা যে ভুলটি করি সেটি হলো অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা বিশদ আয় বিবরণীতে কেউ কেউ আয় হিসেবে দেখিয়ে থাকে, কিন্তু অনাদায়ী পাওনার সাথে অনাদায়ী পাওনার সঞ্চিতিকে অলওয়েজ সমন্বয় করতে হবে, যোগ বা বিয়োগ করতে হবে। যেমন অনাদায়ী পাওনা আমরা কি করব? যে টাকা আছে তার সাথে অলিখিত অনাদায়ী পাওনা বা অলিখিত অনাদায়ী পাওনার সঞ্চিতি যোগ করব, আর পুরাতন সঞ্চিতি মাইনাস করব। কেউ কেউ কি করেন? অনাদায়ী পাওনাকে খরচ দেখান আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতিকে আয় দেখান। এই কাজটি করা যাবে না, এই ধরনের ভুল করা যাবে না। তো আমরা এটি মুছে ফেলছি। আমরা নতুন করে এখন আলোচনা করব দ্বিতীয় নিয়মটি। আমরা দুটি পদ্ধতি নিয়ে কথা বলছিলাম। যে একটি হলো সরাসরি বাদ দেওয়া পদ্ধতি, আরেকটা কি ছিল? ভাতা পদ্ধতি বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। এই ভাতা পদ্ধতি বা ভবিষ্যৎ ব্যবস্থা যে পদ্ধতি, সেটি নিয়ে আমরা এখন কথা বলবো। ভাতা পদ্ধতি, হ্যাঁ, ভাতা পদ্ধতি বা সঞ্চিতি পদ্ধতি বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি। তো অনাদায়ী পাওনা খাতে আমাদের সবসময় কি হবে? অনাদায়ী পাওনা খাতে আমাদের খরচ হবে, ক্ষতি হবে। তো এই অনাদায়ী পাওনা খাতে যে খরচ হবে বা ক্ষতি হবে, লস হবে, এটি আমরা একটি জেনারেল প্র্যাকটিস যে আমার মানুষের কাছে যখন আমি টাকা পাবো, আমি অনেক চেষ্টা করেও আমি সব টাকা আসলে আদায় করতে পারি না, সব টাকা আদায় করা যায় না। তো এখন এই যে সকল অর্থ সব টাকা আমি আদায় করতে পারি না বা আদায় করা সম্ভব হয় না, এখন যে পরিমাণ অর্থ আদায় করা যায় না বা আমি ধারণা করছি যে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা আছে, 1%, 2%, 3% বা 5% টাকা হয়তো আদায় হবে না। তো যে পরিমাণ টাকা আদায় হবে না তাকে আমি বলছি যে অনাদায়ী পাওনা বা সন্দেহজনক পাওনা। তো এখন এই পরিমাণ টাকা আদায় হবে না ভেবে আমি
একটি অ্যালাউন্স সৃষ্টি করছে, একটি ভাতা সৃষ্টি করছে বা একটা সঞ্চিতি রাখছে। তো যে পরিমাণ টাকা আমি সঞ্চিতি রাখছি বা অ্যালাউন্স রাখছি বা ভাতা হিসেবে রেখে দিচ্ছি বা ভবিষ্যৎ ব্যবস্থার জন্য রেখে দিচ্ছি, তো এই টাকাটা রাখা হয় কি থেকে? মুনাফার একটি অংশ থেকে। আর এই ক্ষেত্রে কি হয়, নতুন করে অনাদায়ী পাওনা সৃষ্টি হলে সঞ্চিতিরও সৃষ্টি হয়। অনাদায়ী পাওনার সৃষ্টি হলে কি হবে? সঞ্চিতির সৃষ্টি হবে। সো অনাদায়ী পাওনা যখন সৃষ্টি হবে সঞ্চিতিও সৃষ্টি হবে। অনাদায়ী পাওনার জন্য আমরা সঞ্চিতি ব্যবস্থা করব। এখন একটা পর্যায়ে এসে অনাদায়ী পাওনা যখন অবলোপন করা হবে, সেই অবলোপন করার জন্য আমাদের জাবেদা করতে হয়। আবার যখন সঞ্চিতি ক্রিয়েট করা হয় তখনও জাবেদা করতে হয়। তা আমরা এখন এই জাবেদাগুলো একটু দেখব। অনাদায়ী পাওনা অবলোপন। অবলোপন করা হলে, অনাদায়ী পাওনা যখন অবলোপন করা হবে তখন আমার কি জাবেদা করতে হবে? অনাদায়ী পাওনা অবলোপন করা হলে আমাকে এখানে যে কাজটি হবে সেটি হলো যে এখানে সঞ্চিতির পরিমাণ হ্রাস পাবে আর প্রাপ্য হিসাবটি কমে যাবে। অর্থাৎ অনাদায়ী পাওনা অবলোপন করা হলে অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে একটি বিষয় খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে, সেটি কি, যে অনাদায়ী পাওনা ধার্য করা হলো তার জন্য কিন্তু জাবেদা হবে না। অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করো এরকম না। প্রকৃত পক্ষে অনাদায়ী পাওনা যেটি একেবারে অ্যাকচুয়াল যে লস, অনাদায়ী পাওনা খাতে যে আমার প্রকৃত ক্ষতি, সেই অনাদায়ী পাওনা প্রকৃত অনাদায়ী পাওনা অবলোপন করা হলে জাবেদা হবে। প্রকৃত অনাদায়ী পাওনা অবলোপন করা হলে এই জাবেদা হবে। অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ডেবিট হবে আর প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। তো এই অনাদায়ী পাওনা অবলোপন করা হলে তখন আমাদের এই সঞ্চিতি কমে যায়। কেন কমে যায়? আমার সঞ্চিতি আমি সবসময় যখন সংরক্ষণ করি সেটি ক্রেডিট হয়। অনাদায়ী পাওনা যখন সৃষ্টি হবে তখন সঞ্চিতি হ্রাস পাবে। পুরাতন সঞ্চিতি মাইনাস করা হয়, তো মাইনাস করা মানে এটি কমে যাবে আর প্রাপ্য হিসাবও কমে যাবে। প্রকৃত অনাদায়ী পাওনা হলে প্রাপ্য হিসাবও কমে যাবে। এখন আমরা যখন বছর শেষে একদম হিসাব কাল শেষে কোনো একটি হিসাব বছর শেষ করার পরে আমরা অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করে থাকি। অনাদায়ী পাওনা যখন সঞ্চিতি সৃষ্টি করি, অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করার জন্য একটি জাবেদা করতে হয়। অনাদায়ী পাওনা যখন হবে সেই অনাদায়ী পাওনা হিসাবভুক্ত আমরা করব। সেই অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করব, অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনা যোগ করব বা অলিখিত অনাদায়ী পাওনা যোগ করব, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকলে যোগ করব এবং আমরা এই পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকলে সেটি কি করব? মাইনাস করব। তো এখানে এই যে নতুন অনাদায়ী পাওনা সৃষ্টি করা হবে, এই নতুন অনাদায়ী পাওনা সৃষ্টি করার জন্য এখানে একটি জাবেদা করতে হবে। নতুন অনাদায়ী পাওনা সৃষ্টি করা হয় কেন? অনাদায়ী পাওনা হিসাবকে ফেস করার জন্য। তো সেজন্য এখানে জাবেদা হবে
অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব, অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হবে এখন ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট। তাহলে কি হলো? অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা আমরা যখন ধার্য করব, সে 5% দেনাদারের উপর 5% অনাদায়ী পাওনার সঞ্চিতি সৃষ্টি করো, বা প্রাপ্য হিসাবের উপর 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করো, তখন আমাদের এই জাবেদাটি করতে হবে যে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাব ক্রেডিট। এখন অনাদায়ী পাওনা এই যে অনাদায়ী পাওনার সঞ্চিতি আমরা সৃষ্টি করলাম, এটির পরে আমরা এখন কি করব? কিছুক্ষণ আগে একটা নোট লিখেছিলাম সেরকম একটি ফাংশন এখানে আসবে যে আমার প্রকৃত অনাদায়ী পাওনা খরচ কত টাকা। এখানে লক্ষ্য করো যে অনাদায়ী পাওনা অবলম্বন হলে একটা জাবেদা, অনাদায়ী পাওনার সৃষ্টি হলে একটি জাবেদা, অনাদায়ী পাওনার সঞ্চিতি সৃষ্টি হলে একটি জাবেদা। 3 নম্বরে এসে আমাকে এখন বের করতে হবে অনাদায়ী পাওনা খাতে আমার কি পরিমাণ টাকা খরচ হবে। কি পরিমাণ টাকা এই খাতে প্রকৃত খরচ। তো এই খাতে যে প্রকৃত খরচ, সেই প্রকৃত খরচ কত এটি আমাকে এখন নির্ণয় করতে হবে। যে প্রকৃত খরচের টাকা আমি কিভাবে নির্ণয় করব? আমরা কিছুক্ষণ আগে একটা নোট লিখেছিলাম যে আবারও সেই নোটটি আমি লিখে নিচ্ছি। আমরা লিখেছিলাম যে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এইখানে আমরা যদি দেখি যে এখানে আছে 300 টাকা আর এখানে আছে 700 টাকা, তাহলে এই দুটো মিলে এখানে 300 আর 700 কত হবে? 1000 টাকা। এখান থেকে আমি মাইনাস করে দিব পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি। আমি ধরে নেই এখানে আছে 800 টাকা। এখানে যদি 800 টাকা থাকে তাহলে আমার এখানে অ্যান্সার আসবে কত? 300 আর হলো এখানে 700। 300 700 1000। 1000 টাকা থেকে যদি আমি 800 মাইনাস করে দেই তাহলে এখানে আসবে 200। 200। এই যে 200 টাকা এখানে আমার আছে, এই 200 টাকার জন্য আমাকে এখন একটা জাবেদা করতে হবে। হ্যাঁ, এই 200 টাকার জন্য আমাকে একটা জাবেদা করতে হবে, যে জাবেদাকে আমরা বলবো যে অনাদায়ী পাওনা হিসাব বন্ধ করার জাবেদা।
এই যে 200 টাকা এটি আমার আসলে প্রকৃতপক্ষে অনাদায়ী পাওনা খরচ। এই অনাদায়ী পাওনা খরচ বন্ধ করার জন্য আমাকে এখন আরেকটি জাবেদা করতে হবে। আমি জাবেদাটি এখানে এটা নাম হচ্ছে এখানে লিখছি, হ্যাঁ এখানে লিখছি, দেখা যাবে কিনা। হ্যাঁ, একটু অনাদায়ী পাওনা খরচ বন্ধ করার জাবেদা। অনাদায়ী পাওনা খরচ বন্ধ করার জাবেদা। এই অনাদায়ী পাওনা খরচ বন্ধ করার জাবেদা সেটা কি? খরচ বন্ধ করার জন্য যেটা করতে হবে, আয় সারাংশ হিসাব লিখতে হবে আগে। আয় সারাংশ হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। অনাদায়ী পাওনা খরচ বন্ধ করা যাবে না। অনাদায়ী পাওনা খরচ হলে আয় সারাংশ হিসাব ডেবিট করতে হবে আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট করতে হবে। আমরা এটা মুছে দিই, একটা দাগ দিয়ে দিই, তাহলে বুঝতে সহজ হবে। তাহলে কি হলো, এখানে অনাদায়ী পাওনা খরচ যদি হয় সেই খরচকে হিসাবভুক্ত করার জন্য আয় সারাংশ হিসাবকে আমি ডেবিট করব আর অনাদায়ী পাওনা হিসাবকে আমি ক্রেডিট করব। কিন্তু যদি এমন হয় যে অনাদায়ী পাওনা যে খরচের পরিমাণ আসলো বা অনাদায়ী পাওনার যে অ্যামাউন্টটা এখানে বের হলো, এটি যদি ঋণাত্মক অ্যামাউন্ট হয়, এখানে যেমন আচ্ছা 300, এখানে 700, 1000, আর এখানে যদি সেই অ্যামাউন্টটা 800 না হয়ে আবারও আমি বলি যদি 1800 হয়, 300 আর 700 1000 আর এখানে আছে 1800, তাহলে কি হবে, এখানে যে 200 টাকা আছে এটি চেঞ্জ হয়ে যাবে। এখানে চেঞ্জ হলে এখানে এখন হয়ে যাবে কত টাকা, 800 টাকা হবে এবং এটা মাইনাস ফিগার। কেউ কেউ এই মাইনাস ফিগারকে এভাবে ব্রেকেট দিয়ে দেখায়। কিরকম ব্রেকেট? এই 800 লিখে ব্রেকেট দেয়। 800 লিখে যদি ব্রেকেট দেয় তাহলে এটাকে মাইনাস বোঝায়, ঠিক আছে? 800 লিখে ব্রেকেট দিলে এটাকে মাইনাস বোঝায়। তাহলে যদি এরকম অনাদায়ী পাওনা নতুন অনাদায়ী পাওনার যোগফল থেকে পুরাতন সঞ্চিত টাকা বেশি হয়, তাহলে বেশি অ্যামাউন্টটাকে আমরা বলবো ঋণাত্মক অ্যামাউন্ট। তখন আমার কি হবে, এই অনাদায়ী পাওনার যে জাবেদাটি, এখানে যে জাবেদাটি হয়েছিল খ নাম্বারে, এটি চেঞ্জ হয়ে যাবে, এটি উল্টে যাবে। এটি হবে এরকম, অনাদায়ী পাওনার সঞ্চিত হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা হবে ক্রেডিট। এখানে হবে 800 টাকা আর এখানেও হবে 800 টাকা। আর এই জায়গাটায় এসে এই গ নাম্বারেও চেঞ্জ হবে। গ নাম্বারে তখন কি হবে, তখন আয় সারাংশ হয়ে যাবে ক্রেডিট আর এই অনাদায়ী পাওনা হিসাব হয়ে যাবে ডেবিট। এখানে হবে 800, এখানেও হবে 800। ক্রেডিট ব্যালেন্স হলে এরকম অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাবের, পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি হিসাবের যদি ক্রেডিট ব্যালেন্স হয়, মাইনাস ফিগার হয়, তাহলে আমাদেরকে এখানে জাবেদা দুটোকে পুরো চেঞ্জ করে দিতে হবে, উল্টায় দিতে হবে। সেটি কি, আগে ছিল যেটি অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, এটা হয়ে যাবে এখন ক্রেডিট। আর অনাদায়ী পাওনার সঞ্চিতি ছিল যেটি ক্রেডিট, এটি হবে এখন ডেবিট। অর্থাৎ
ব্যালেন্স যদি চেঞ্জ হয়ে যায়, ডেবিট ব্যালেন্স না হয়ে যদি ক্রেডিট ব্যালেন্স হয়ে যায়, তাহলে জাবেদাটা পুরোটা চেঞ্জ হয়ে যাবে। মানে যেটি ডেবিট ছিল সেটি হবে ক্রেডিট, যেটি ক্রেডিট ছিল সেটি হয়ে যাবে ডেবিট। আর অনাদায়ী পাওনা খরচ বন্ধ করার জন্য জাবেদা, অনাদায়ী পাওনা খরচ বন্ধ করার জন্য আয় সারাংশ হিসাব হবে ক্রেডিট, আর অনাদায়ী পাওনা হিসাব হয়ে যাবে ডেবিট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এই জাবেদাগুলো বুঝতে পেরেছো। আর যদি না বোঝো, কোথাও কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্টস অপশনে সে কোশ্চেন লিখবে, আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমরা এই জাবেদার আলোচনার শেষে আমরা একটু পরের ধাপে যেতে চাই। সেটি কেমন? একটু বোর্ড ফলো করো, তাহলে নিশ্চয়ই ক্লিয়ার হবে জিনিসটি। আমরা এখন যেটি করব, আমরা এই চ্যাপ্টারে মূলত 3টি কাজ করে থাকি। একটি হলো জাবেদা করা, আমরা সেই জাবেদাগুলো এতক্ষণ ধরে শিখেছি। আরো 2টি কাজ আমাদের করতে হবে। এই চ্যাপ্টারের উপর আমাদের কি করতে হবে? আরো 2টি কাজ করতে হবে। সেই 2টি কাজ কি? আমরা কিছুক্ষণ অপেক্ষা করে আমরা এই ক্লাসেই বাকি 2টো কাজ কি করতে হবে এবং সেটি কিভাবে করব তা নিয়ে তোমাদের সামনে এখন আমি আলোচনা করছি। তোমরা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করো এবং অবশ্যই হাতে তোমাদের খাতা কলম আছে, তোমরা এগুলো নোট করে রাখবে। তাহলে এই বিষয়গুলো ক্লিয়ার হবে। আমরা আশা করছি যে সহসাই কলেজ খুলে দিবে, তোমরা সরাসরি ক্লাসে আসবে। তখন এই বিষয়গুলো তোমরা যেগুলো প্রবলেম ফেস করবে সেগুলো একটু আমরা আবার নতুন করে রিভিউ করে নেব। আমরা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করার জন্য কি করেছি? জাবেদা করেছি। জাবেদা করার পরে আমাদের যেটি করতে হবে সেটি হলো বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী করতে হবে। এই বিশদ আয় বিবরণীতে আমরা কিভাবে এটি উপস্থাপন করব আমি এখন সেটি তোমাদের দেখাচ্ছি। আমরা বিশদ আয় বিবরণীতে কি করি? সাধারণত একটি ছক থাকে, এরকম একটি ছক থাকে। তো এই যে ছক থাকে, এই ছকে এটি উপস্থাপন করতে হয়। এই ছকে আমরা উপস্থাপন করি। এখানে থাকে হলো নরমালি বিবরণ আর হলো টাকা। তো এই অনাদায়ী পাওনা সম্পর্কিত যে তথ্যগুলো আছে সেগুলো বিশদ আয় বিবরণীতে আমরা কিভাবে উপস্থাপন করব, এটি হলো আমাদের এটা দ্বিতীয় অংশ। এটি হলো দ্বিতীয় অংশ। আমরা প্রথম অংশে শিখেছি জাবেদা, আর দ্বিতীয় অংশে শিখছি বিশদ আয় বিবরণীতে অনাদায়ী পাওনা সম্পর্কিত তথ্যসমূহ উপস্থাপন। এটা হলো খুব সহজ, তোমরা এগুলো নিশ্চয়ই কম বেশি বোঝো। কিভাবে বোঝো? যে তোমরা নবম শ্রেণীতে, দশম শ্রেণীতে এটি করেছো। অনাদায়ী পাওনা থাকলে সেই অনাদায়ী পাওনাকে আমরা প্রথমে এখানে বসাবো। সে অনাদায়ী পাওনা আমার 200 টাকা, আর এর সাথে আমাকে যোগ করতে হবে অলিখিত অনাদায়ী পাওনা। এই অলিখিত অনাদায়ী পাওনা ধরে নিয়ে আমি 300 টাকা যোগ করব, আর যোগ করতে হবে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি আমি ধরে নিলাম 700 টাকা। এই তিনটা আমরা এখানে যোগ করব।
এই তিনটা অ্যামাউন্ট যোগ করার পরে কত হয়? 2 আর 3 5 আর 7 12, 1200 টাকা। এই যে 1200 টাকা হলো, এটি হলো আমার এই অনাদায়ী পাওনা যোগ অলিখিত অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই তিনটার যোগফল। এখন এখান থেকে বাদ দিতে হবে পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। আমি যদি বলি যে আমার পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি 800 টাকা আছে, তাহলে 800 টাকা এখান থেকে মাইনাস করে দেই, থাকবে কত? 400 টাকা। এই যে 400 টাকা থাকবে, এই 400 টাকা হলো আমার এখানে এই খাতে, এই যে অনাদায়ী পাওনা, এই অনাদায়ী পাওনা খাতে এটি হলো আমার খরচ। এই 400 টাকা আমার অনাদায়ী পাওনা খাতে খরচ। তো এই যে অনাদায়ী পাওনা খাতে খরচ, এটি আমি এই বিশদ আয় বিবরণীতে খরচ হিসেবে দেখাই, পরিচালন খরচের মধ্যে এটি যায়। তাহলে পরীক্ষায় কিন্তু আসে যে অনাদায়ী পাওনা বিশদ আয় বিবরণীতে উপস্থাপন করে দেখাও। তখন আমরা এই অনাদায়ী পাওনা বিশদ আয় বিবরণীতে এইভাবে দেখাবো। অনাদায়ী পাওনার সাথে অলিখিত অনাদায়ী পাওনা যোগ করব, নতুন অনাদায়ী পাওনার সঞ্চিতি থাকলে যোগ করব, পুরাতন থাকলে মাইনাস করে দিব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা আশা করেছি, নিশ্চয়ই আশা করছি যে তোমরা এই অনাদায়ী পাওনা কিভাবে জাবেদাভুক্ত করবে, এই সম্পর্কিত সঞ্চিতিগুলো কিভাবে হিসাবভুক্ত করবে এবং বিশদ আয় বিবরণীতে কিভাবে প্রেজেন্ট করবে এটি পারবে। তো বাসায় সেভাবে প্র্যাকটিস করো, তোমাদের হাতে যে বইগুলো আছে সেগুলো দেখে সেভাবে প্র্যাকটিস করো। আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে, আগামী সোমবার ইনশাল্লাহ। সেই প্রত্যাশায় থাকি, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। আর পরিবারের যারা সিনিয়র পার্সন আছেন এবং সরকারের নির্দেশনা অনুসারে সবাই আমরা রেজিস্ট্রেশন করে ফেলি কোভিড টিকা নেওয়ার জন্য, তাহলে নিশ্চয়ই আমাদের যে প্রতিরোধ ব্যবস্থা সেটি গড়ে উঠবে। সে পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।